ওকে, আসো। ফার্স্ট অফ অল কথা হইতেছে যে রুই মাছের মধ্যে এইখানে একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে যে রুই মাছ আমাদের সাইপ্রিনিফর্মিস বর্গের অন্তর্গত। এই কথাটা লাগবে, এই কথাটা আসছে, লাগবে সাইপ্রিনিফর্মেস। আমি বারবার বলছিলাম গোত্র মানে হচ্ছে ডি, মানে ই প্রত্যয় যুক্ত থাকি গোত্র, তাহলে সাইপ্রিনিডি এটা কি হবে? গোত্র। এটা খুব চমৎকার করে তোমাকে একটু কষ্ট হইলেও মুখস্থ রাখতে হবে যে সাইপ্রিনি ফরমেস এটা হচ্ছে বর্গ, বর্গ। আর সাইপ্রিনি ডি এটা হচ্ছে গোত্র, বাস। আর আমরা সবাই জানি যে এই রুই মাছটা হচ্ছে একটা মেজর কার্প। কি কার্প? মেজর কার্প। আমরা যত বড় টাইপের মাছ খাই, রুই, কাতলা, মৃগেল, এরা হচ্ছে মেজর কার্প। আর এদের আইসটা বহুবার মেডিকেল এবং ডেন্টালে আসছে, আমরা সবাই জানি সাইক্লয়েড আইস। আচ্ছা, এখন নিচের দিকে একটা গুরুত্বপূর্ণ কথা নাই, গুরুত্বপূর্ণ পরের পৃষ্ঠায় একটা কথা আছে, কই 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 কই, এই যে এই পার্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে রুই মাছ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে বাঁচতে পারে না? উত্তর হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কম তাপমাত্রায় বাঁচতে পারে না, মাথায় রাখতে হবে, কম নট বেশি। 14 কম গেলে তুমি রুই মাছ থেকে আর ভালো প্রোডাকশন পাবা না। এই জন্য রুই মাছ সাধারণত গ্রীষ্ম এবং বর্ষাকালে বেশি বাড়ে। হ্যাঁ, গ্রীষ্ম এবং বর্ষাকালে বেশি বাড়ে, বর্ষাকালে ছাড়া হয়, পরবর্তী গ্রীষ্মকালের মধ্যে ভালো সাইজের একটা রুই মাছ পাওয়া যায়। এখন এইখান থেকে আর কোন এমসিকিউ তোমার লাগবে না। তাহলে এমসিকিউ কি কি জানলাম, এদিক তাকাও। মাসের বর্গ কি? সাইক্লিনিফর্মিস। গোত্র কি? সাইক্লিনিডি। আইস কি? সাইক্লয়েড। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে বাঁচতে পারে না? 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে বাঁচতে পারে না। এনাফ। এখন আসো আমাদের মেইন যে পড়াশোনাটা, সেটা হচ্ছে ল্যাবিও মোহিতা, রুই মাছের যে বৈজ্ঞানিক নাম, খবরটা ভুলেও এই বৈজ্ঞানিক নাম যেন ভুল না হয়। বাহ্যিক গঠন আমরা তিনটা অংশ পাইছি, মাথা, দেহকাণ্ড এবং লেজ। তুমি দেখতে পাচ্ছ মাথাটা কোন আকৃতির, আবার লেজটাও কোন আকৃতির, মাঝখানটা বেশ চওড়া। এই গঠনটাকে বলা হয় স্ট্রিম লাইন। তোমাকে প্রশ্ন করবে যে কোন টাইপের গঠন বা কি ধরনের গঠনের জন্য রুই মাছ স্রোতের চলার সময় তার গতি বাধা প্রাপ্ত হয় না? উত্তর হচ্ছে স্ট্রিম লাইন গঠনের জন্য। নিচের দিকে আসো, মাথা। এইখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আছে, যে সেটা হচ্ছে মাথা বললাম আইশবিহীন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ রুই মাছের কোথায় আইশ থাকে না? একমাত্র মাথায় আইশ থাকে না। বাকি দেহকাণ্ড এবং লেজ বললাম সাইক্লয়েড আইশ আবৃত থাকে। তাহলে কোথায় আইশ থাকে না বললে কি দাঁড়াবো? মাথা বা মস্তকে আইশ থাকে না। আর কিচ্ছু আমাদের লাগবে না। এরপর একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কানকোর নিচে কিনারায় একটি করে পাতলা কোন টাইপের পর্দা থাকে? উত্তর হচ্ছে ব্র্যাঙ্কিওস্টেগাল পর্দা সংযুক্ত থাকে। খুবই গুরুত্বপূর্ণ। কানকোর পাশে, কানকোর পাশে দেহ প্রাচীরের সাথে সংযুক্ত অবস্থায় একটা ব্রাঙ্কিওস্টেগাল পর্দা থাকে। সেটুসে এইটা হচ্ছে রুই মাছের মাথা। তাহলে এই যে রুই মাছের মাথার যে কান করা শেষ হইলো, আর এই যে বডি, মাঝখানে একটা ফাঁকা জায়গার মাঝখানে একটা কি থাকে জানো? একটা পর্দা থাকে, ছোট্ট পর্দা, পাতলা একটা পর্দা থাকে, এটাকে বলা হয় ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। এই জিনিসটা মাথায় রাখবা। এটার নিচের দিকে হা করলে, মানে উঠাইলে আমরা লাল কালারের যে অংশ দেখতে পাই, এটা হচ্ছে ফুলকা। বাট ব্রাঙ্কিওস্টেগাল পর্দাটা বললাম একটা মিউকাস ঝিল্লি, মিউকাসময় ঝিল্লি। এটা এরকম না যে তোমাকে একদম আলাদাভাবে দুইটা শেড করে দিতেছে, মানে দুইটাকে ডিফারেন্ট করে দিতেছে। দ্যাটস নট লাইক দ্যাট। এটা নর্মাল একটা পর্দা, যখন লাইটে থাকে একটার সাথে লাইটে থাকে, আবার পর্দাটা খুলেও যায়। অত কিছু বোঝার দরকার নেই। তোমাকে এমসিকিউ আসবে, ফুলকা প্রকোষ্ঠ বড় অর্ধচন্দ্রাকৃতির ছিদ্রকে ঢেকে রাখে কোন পর্দা? উত্তর হচ্ছে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। আশা করি তোমরা একটু সবাই জানো। এখন আসো দেহকাণ্ড। দেহকাণ্ডের মধ্যে দুইটা কথা আছে। আমরা জানি যে দেহকাণ্ডের নিচের দিকে তিনটা ছিদ্র থাকে, এটা আমরা সবাই পারি। পাঁজর দ্বারা করি, বায়ু ছিদ্র, জন ছিদ্র, রেচন ছিদ্র। কিন্তু দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, সেটা হচ্ছে এই কথাটা, সেটা হচ্ছে পার্শ্বরেখা বা ল্যাটারাল লাইন অর্গান। এই জিনিসটা আসলে কি বলো তো? আমি একজনকে জিজ্ঞেস করি। কাকে জিজ্ঞেস করবো? সেটা হচ্ছে, কাকে জিজ্ঞেস করব? আলহাম। আলহাম, বলো তো, এই যে তোমার ল্যাটারাল লাইন অর্গান, এই জিনিসটা কি জিনিস বলো তো? আমাকে একটু বুঝায় বলো।
প্রত্যেকে দেখছো, প্রত্যেকে খাইছো ভাই, বলো তো। আনমিউট করো। আলহামদুলিল্লাহ। আহ, সংবাদ গ্রহণ করে, তুমি কি পিসিতে? তুমি তো আবার পিসিতে থাকো মাঝে মাঝে। জিহাদ, বলো তো, সংবাদ গ্রহণ করে এটা তো লেখাই আছে, এই জিনিসটা কি একটু বুঝাই বলতে পারবে আমাকে? জিহাদ, আনমিউট করো, আনমিউট করো। ও, জিহাদও পিসিতে। মিফতা, একটু আনমিউট করো শুনি। ভাইয়া জানি না। আগে আহ নানু আপা যখন আমাকে ভাত খাওয়াইতো, ইলিশ মাছ ভেজে, মানে আমি ইলিশ মাছ ভাজা ছাড়া খাই না, তো খুব সুন্দর করে ভেজে আমার খাওয়াইতো। তো একটা বিশেষ জিনিস আছে, ইলিশ মাছ তুমি যদি খাও, দেখবা, ধরো এটা হচ্ছে একটা ইলিশ মাছ, সে টু সে, এটা হচ্ছে একটা ইলিশ মাছ। তো ইলিশ মাছের মাঝখানে এরকম একটা কালো অংশ থাকে, কালো অংশ থাকে, এটাকে নানু আপা আমারে খাওয়াইতে হইতেছে হরিণের মাংস বলে, ঠিক আছে? এইখান থেকে ছিঁড়ে ছিঁড়ে চারটা লোকমা বানাইতো, চারটা লোকমা বানাইতো, যার মধ্যে একটু একটু করে এই যে তোমার মেইন মাছ থাকতো, আর এই দুইটা জিনিস থাকতো হচ্ছে আলাদা করে একটু রাইখে দিত। তো যখন খাইতে চাইতাম না, তখন এই লোকমার পরে যে এটার পরে এই যে হরিণের মাংস দিব, হরিণের মাংস দিব, এই যে কালো অংশটা তুমি খাও, যে কোনো মাছের পেটির এইদিকে বা গাদার এইদিকে কালো অংশ পাবা, ঠিক আছে? কালো অংশ পাবা, এই যে হরিণের মাংস গুলো। সো এই কালো অংশটাই আসলে আমাদের এই ল্যাটারাল লাইন অর্গান, এদের কোষটা সংবেদী কোষ, তো এই জন্য ওই কোষের কালারই চেঞ্জ হয়ে যায়। সো দ্যাটস ইট আসলে। তাহলে এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে যে পার্শ্বরেখা, এতে অবস্থিত সংবেদী কোষ পানির তরঙ্গ থেকে পানির গুণাগুণ সংক্রান্ত রাসায়নিক সংকেত গ্রহণ করে এবং মস্তিষ্কে পাঠায়। এই লাইনটা ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, কারণ এইখান থেকে তোমাকে প্রশ্ন হবে যে পানির তরঙ্গ থেকে পানির গুণাগুণ সংক্রান্ত রাসায়নিক সংকেত গ্রহণ করে কে। অপশন তোমাকে দিবে ল্যাটারাল লাইন অর্গান অথবা রেখা, তোমাকে অপশন দিবে বায়ু থলি বা পটকা, তোমাকে অপশন দিবে হচ্ছে তোমার আইস, অপশন দিবে তোমার হচ্ছে পাখনা। ম্যাক্সিমাম স্টুডেন্ট বায়োথলির বা পটকা দাগায় ফেলায়, কারণ এটা অ্যাকচুয়ালি না পড়ার জন্য। তাহলে আজকে থেকে আশা করি ইনশাল্লাহ জীবনে ভুল হবে না যে পানি থেকে সংবেদী গ্রহণ করে হচ্ছে পার্শ্বরেখা অঙ্গ বা ল্যাটারাল লাইন অর্গান। এখন আসো, আমাদের সবচাইতে ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে পাখনা সমূহ এবং এর কাজ। ঠিক, খুব মনোযোগ দিয়ে অংশটা পড়বা, ইনশাল্লাহ আজকের পরে তোমার মুখস্থ আর বই দেখা লাগবে না, আমরা এখান থেকে জানে যাব। প্রথমত নিচের তিন টাইপের প্রশ্ন আসে এখান থেকে। কয় টাইপের? তিন টাইপের। এক নাম্বার, নিচের কোনটা বিজোড় পাখনা নয়? মনে রাখবা, প দিয়ে যাবতীয় যত পাখনা আছে সবই হচ্ছে বিজোড়। পাঁচ যেরকম বিজোড়, পাঁচে যেরকম প আছে, পুচ্ছ পায়ু পৃষ্ঠতে প আছে, তাহলে এটা হচ্ছে বিজোড়। তাহলে কোনটা বিজোড় পাখনা নয়, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, বুঝতেই পারবা, অর্থাৎ বাকি পক্ষ এবং শ্রোণী। দুই নম্বর প্রশ্ন তোমাকে করবে, সেটা হচ্ছে কোনটা পাখনা রশ্মির সংখ্যা কতটা। আগে দাঁড়াও, 16 থেকে 17, আর শ্রোণী পাখনা হচ্ছে 9। আচ্ছা, ভালো কথা। পৃষ্ঠ পাখনা 15 থেকে 16, পায়ু পাখনা আছে হচ্ছে কত, 7টি। আচ্ছা, আর পুচ্ছ পাখনা আছে হচ্ছে 19। এখন তুমি আগে সেটা হচ্ছে সুন্দর মতো করে আমার মতো একটা করে একটা ছোট্ট একটা ছন্দ লেখো, লেখো পুপ। কি লেখো? পুপ। মানে আমরা বলি না পূব দিকে যা, সেই পূব লেখো, পূব। আর এর সাথে সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবা, যে পূব ত্রিশ্রোপা, পূব ত্রিশ্রোপা, ত্রিশ্রোপা। আমি একটু বড় করে লিখি, এটা হচ্ছে আমি লিখছি পয়রষ্টু, তারপরে ব, তারপরে সরি আবার পয় রিকার, তারপরে তালিব্য স, ছয় রফলকার, তারপরে পা।
আশা করি এইটুকু পর্যন্ত তোমার লেখা হয়েছে, খাতায় লিখে ফেলো, খাতায় লিখে ফেলো। লেখা কমপ্লিট। কি বলছি? এখন আমার সাথে খাতার দিক না তাকায় আমার দিক তাকায় বলো কাল্পনিক। সি সি সি, কাল্পনিকে চলে গেছে। আমার দিক তাকায় বলো পূব প্রি স্রো পা। পূব প্রি স্রো পা। পূব প্রি স্রো পা। মুখস্থ হয়ে যাবে। আমি আসলে বুঝাইতে চাচ্ছি যে এই যে অর্গানটা আমি দেখাই দিছি, তাহলে ফার্স্টে হচ্ছে পু। পুতে কি? পুচ্ছ পাখনা। তার পাখনা রশ্মি ইজ গ্রেটার দেন ব। বতে কি? বক্ষ পাখনা ইজ গ্রেটার দেন প্রি। প্রিতে কি? পৃষ্ঠ পাখনা ইজ গ্রেটার দেন শ্রো। শ্রোতে কি? শ্রোণী পাখনা ইজ গ্রেটার দেন পা। পাতে কি? পায়ু পাখনা। তোমার পাখনা রশ্মি যদি নাও মুখস্থ করো, আমি মুখস্থ করাই দিব, তারপরেও তুমি এই সিকোয়েন্সটা মনে রাখলে তুমি অপশন চেক করে বুঝতে পারবা। এটা হচ্ছে এক নাম্বার সিস্টেম। এখন আসো, আমাদের এটার ইংলিশ টার্মটা লাগবে পুচ্ছ পাখনা। পুচ্ছ মানে হচ্ছে লেজ। লেজে থাকে না পুচ্ছ পাখনা বলি কি? পুচ্ছ মানে কি? লেজ। একদম আমার মাসের শেষে থাকে। তার মানে জিনিসটা সুন্দর করে মনে রাখবা, লেজ মানে কডাল। লেজ মানে কি? কডাল। তাহলে পুচ্ছ পাখনার ইংলিশ টার্মটা লাগবে কডাল ফিন। এরপরে বক্ষ। বক্ষ মানে তুমি বুঝতে পারতেছো পেক্টোরাল অঞ্চল। পেক্টোরাল গার্ডেন, বক্ষশ্রোণী চক্র পড়ছো। প্রি। প্রিটা হচ্ছে পৃষ্ঠ। পৃষ্ঠ মানে কি? পৃষ্ঠ। কই 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 পৃষ্ঠ। পিঠ মানে ডরসাল। স্রো। স্রোত হচ্ছে শ্রোণী মানে পেলভিক। তাহলে হচ্ছে পায়ু মানে অ্যানাল। আচ্ছা, এখন তুমি জাস্ট আমার দিক চিন্তা করো। তোমার অন্তত মাথায় এইটা আছে যে সবচেয়ে বেশি পাখনা রশ্মি তাহলে কোথায় থাকবে? পুচ্ছ পাখনায়। সবচেয়ে বেশি সংখ্যা 19। সবচেয়ে বেশি সংখ্যা কত? 19। 19-এর পরে 17। এই 7 লাগাই দাও সাতের মাথায়, এই 9 লাগাই দাও পরের মাথায়, 9 আর 7 যোগ করলে হয় 16। দেখো তোমার পাখনা রশ্মি মুখস্থ হয়ে গেছে। মানে কি বলছি? এইটা হইতেছে অ্যাকচুয়ালি 16 থেকে 17, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি 15 থেকে 16, বাকিগুলা সেম। তাহলে তোমাকে যখন এরপরে পাখনা রশ্মি থেকে প্রশ্ন দিবে, তুমি জাস্ট একটু মাথা ঠান্ডা করে ওয়েট করো, স্টপ। তোমার ছন্দটা ছন্দটা ছিল কি? পূব প্রি স্রোপা। পূব প্রি স্রোপা। এরপরে তুমি 19 17 লাস্টে 17 থেকে শুরু করবা 7, 19 থেকে আবার 9, তারপরে 9 আর 7 যোগ করে কত হয়? 16। বসায় দাও। আই এম ক্লিয়ার? এম আই ক্লিয়ার? আমি কি তোমাকে বুঝাইতে পারছি কিনা, এখন থেকে ভুল হবে কিনা? একটু ক্লিয়ার লেখো, লেখো ভাই, আমি বুঝতে পারতেছি না তোমরা ঠিক মতো বুঝতে পারতেছো কিনা। ক্লিয়ার? মুখস্থ হয়েছে না? মুখস্থ হয়েছে না? থ্যাংক, ঠিক আছে। এখন এরপরের পার্টটা হচ্ছে এদের কাজ। আসলে আমরা এখন কাজটা করবো। খুব কাজ মুখস্থ করবো না, দেখো কাজটা আমি একটু তোমাকে পড়াই দিই। সেটা হচ্ছে সেন্টোসে। সেন্টোসে এইটা আমাদের একটা মাছ। আমি একটু মাছটা আঁকি। তারপরে আমি তোমাকে বুঝাইতে চাচ্ছি আসলে যে এইটা হইতেছে আমাদের কি পাখনা? পিঠে আছে, পৃষ্ঠ পাখনা। এইটা হচ্ছে তার বুক, তাহলে এটা কি পাখনা? বক্ষ পাখনা। বক্ষের নিচে কি থাকবে? বক্ষের নিচে কি থাকবে? শ্রোণী পাখনা। শ্রোণীর পিছনের দিকে এটা কি ছিল? পুং জনন ছিদ্র ছিল না, তো এটা হচ্ছে পুং পাখনা। পায়ু পাখনা, কারণ এখানে পায়ু পাখনা মানে হচ্ছে পায়ু ছিদ্র আছে। আর লাস্টে হচ্ছে পুচ্ছ পাখনা। তাহলে উপরেরটার নাম কি থাকবে? ডরসাল ফিন। মাঝখানেরটা বক্ষ, তার মানে পেক্টোরাল ফিন। পেক্টোরাল ফিন। তার নিচেরটা কি হবে? শ্রোণী, তার মানে কি? পেলভিক। মানে উপরে পেক্টোরাল নিচে পেলভিক, ঠিকই তো, আমাদের উপরে পেক্টোরাল নিচে পেলভিক। এটা কি হবে? এটা কি হবে? অ্যানাল। অ্যানাল ফিন। আর লাস্টেরটা কি হবে? লাস্টেরটা কি হবে? কর্ডাল ফিন। কর্ডাল ফিন। এই 5 প্রকারের পাখনাই তো আমরা পাই। এখন তুমি একটা জিনিস চিন্তা করো। ফার্স্ট অফ অল, ফার্স্ট একদম কথা তুমি জাস্ট চিন্তা করবা, দেখো
এইটা যদি তুমি একটা নৌকা চিন্তা করো, দেখবা আমাদের কখনো তুমি যদি একটু ট্রলারের একটা জিনিস দেখো বা একটা বড় জাহাজ কিংবা নৌকা, নৌকার পিছনে হচ্ছে মাঝি থাকে এবং মাঝি বৈঠাটা এমনে লাগায়, তাই না? দেখবা এই সাহায্যে সে আসলে ঠিক করতে পারে সে বাম দিকে যাবে না ডান দিকে যাবে। তাহলে এই যে ফিনটা সে আসলে কিসের মতো কাজ করতেছে বলতো? অ্যানাল ফিনটা মতো। কিসের মতো? বৈঠার মতো। তাহলে বৈঠা আসলে কি করে দেখো, খুব সুন্দর করে আমি তোমাকে কই যেন পায়ু পাখনা, এই জিনিসটা দেখো, বৈঠা আসলে কি করতেছে তোমাকে সুস্থিতে রাখে। বইটা আসলে কি রাখে? সুস্থিতি রাখে। মুখস্থ করার জিনিস না ভাই, একটু কমন সেন্স দিয়ে বুঝো। তুমি মাছটাকে যদি একটা কি চিন্তা করো, নৌকা চিন্তা করো, নৌকার এটা হচ্ছে বৈঠা, তাহলে বৈঠা একটা নৌকাকে কি করে রাখে? সুস্থিত রাখে। তাহলে অ্যানাল ফিন বা পায়ু পাখনা সুস্থিত রাখতেছে। ভালো কথা। এবার আসো, সেটা হচ্ছে এই যে লাস্টের পিছনের যে পাখনাটা আছে যেটাকে আমরা বলি লেজ, আমরা আসলে লেজটা বলতে যেই জিনিস বুঝি সেটাই হচ্ছে কডাল ফিন বা পুচ্ছ পাখনা। এইটা পুচ্ছ পাখনা। তাহলে একটা মাছ যদি তুমি কমন সেন্স দিয়ে কাজে লাগাও, যে আমি তোমাকে বললাম যে একটা মাছ চলাচল করে কি দিয়ে, তুমি এক নাম্বারে দাঁড়াবো হচ্ছে কডাল ফিন বা পুচ্ছ পাখনা। তাহলে পুচ্ছ পাখনাটা হচ্ছে মাছের প্রধান চলনক। এইটা আশা করি সবাই পারবা। তাহলে দুইটা হয়ে গেছে, বাকি রইল কি তিনটা। এইটা হচ্ছে আমাদের ডরসাল। দেখো, ডরসাল, পেক্টোরাল, পেলভিক পরে আসতেছি। ডরসালের কাজটা কি বলতো? ডরসালের কাজটা কি? ডরসালের কাজ হচ্ছে, তুমি জিনিসটা মাথায় রাখো এরকম করে, সবার উপরে আছে ডরসাল না? তাহলে উল্টে যাওয়া, উল্টে যাওয়া থেকে রক্ষা করে, একটা মাছ উল্টে যাওয়া থেকে রক্ষা করে। আমি আরো খুব সুন্দর একটা উদাহরণ দিই। আচ্ছা, সাঁতার পারো? গ্রামের দিকে একটু থাকো কে বলতো? আমি বললাম শহরে বড় হইলো, গ্রামীণ পরিবেশেই বড় হয়েছে। সো আমি সাঁতার শিখছি হতেছে 4.5 বছর বয়সে। এই যে আমি বলছে তাসনিম সাঁতার পারো, এই যে তাসনিম বলছে পারো, তারপরে সাবের বলছে পারো, গুড। সাঁতার যে পারে না তার কপালে কষ্ট আছে। তো আমরা অনেক টাইপের সাঁতার দিই। একটা হচ্ছে গ্রুপ সাঁতার, এমনি এমনি জাস্ট দৌড়াই। আর একটা হচ্ছে গ্রুপ সাঁতার, আমরা পুকুরের নিচ শুক্রবারে পুকুরের ভেতরে ডুব দিয়ে কাদা উঠায় একটা একটা মারতাম। হ্যাঁ, একটা কানে মুখে যাচ্ছে তাই অবস্থা, চোখে কাদা চলে যেত, লাল হয়ে যেত ভিজে। তো আর একটা সাঁতার আছে, সেটা হচ্ছে পিঠ সাঁতার। হ্যাঁ, সেটা হচ্ছে যে পিঠটা পানির মধ্যে ভাসায় ভাসায় এই গলা পর্যন্ত আমার মনে আছে এমনি করে থাকতো। ইভেন আমার ওই বুকের মধ্যে যে ঘোড়ার সাথে কতবার গেছে আমার স্টিল মনে আছে, সাঁতার কাটতাম। এই যে পিঠ, আমি কি করতাম, উল্টা সাঁতার কাটতাম না, পিঠ দিয়ে সাঁতার কাটা মানে কি, তুমি উল্টা সাঁতার কাটতেছো। তার মানে এই যে ডর্সাল মানে হচ্ছে পৃষ্ঠ, পৃষ্ঠ পাখনা। তাহলে পৃষ্ঠ মানে কি? পিঠ। তুমি জাস্ট মাথা রাখবা তোমার সাঁতার কাটা কি করতেছো, উল্টা সাঁতার কাটতেছো। তাহলে পৃষ্ঠ পাখনা উল্টানো, একটা মাছকে উল্টানোর হাত থেকে রক্ষা পাবে। হ্যাঁ, সাঁতারে দিয়ে তো আমাদের তোমার শারীরিক শিক্ষার ইয়েও আসতো, প্রশ্ন আসতো কোন টাইপের সাঁতার। একটা আছে প্রজাপতি সাঁতার, ঠিক আছে? বিভিন্ন টাইপের সাঁতার আছে আসলে। অনেক মানে আমি স্টিল নাও তোমার ধরো এই যে 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে তো প্রতি সপ্তাহে বাসায় যেতাম। শুক্রবারে পুকুরে গোসল করতে যাই, কারণ আমার পাশে হচ্ছে পানি অব্দার কোয়ার্টার, ওইখানে বিশাল বড় কোয়ার্টার আমার বাসার পাশে। সো ওইখানে পুকুর আছে বিশাল বড়। সো গোসল করতে যাই। আগে এমনও হয়েছে ভাই যে 1 ঘন্টা ধরে আমি পুকুরের মধ্যে ডুবতেছি এবং পুকুর পাড়ি দেওয়ার সাথে আমাদের পাল্লা লাগতো, যে কে কতবার কত দ্রুত পাল্লা দিতে পারবে। সো এমনও দিন গেছে যে আমি 3 বার এদিক এদিক পাল্লা দিচ্ছি, তার মানে 6 বার হয়েছে টোটাল পাড়ি দেওয়া। স্টিল না, আমি গতবার যখন একটু দেখলাম যে আমি একটু কত দূর যাই, মাঝ পথে যাই, আমি আসলে দেখলাম যে হাঁপাই গেছি, আমি আর রিস্ক নিলাম না, পানি বেশি তো। তো বয়স হচ্ছে, বয়স তোমাদেরও হবে, যাই হোক। আসো মেইন কথাটা আমরা বুঝতে পারতেছি, 2টা 3 নাম্বার শেষ। এখন তুমি চিন্তা করো, এইটা হচ্ছে পেক্টোরাল ফিন, তাহলে এই হচ্ছে তার অবস্থান। এখন ও চাপ দিবে কোথায় বলতো? ও চাপ দিবে নিচে না? তাহলে ও যদি পাখনা দিয়ে নিচে চাপ দেয় তাহলে ওর বডি কোথায় যাবে? একটু চ্যাটে লেখো, ওর চ্যাটে লেখো।
ও চ্যাটে লেখো এক্স্যাক্টলি, তাসনিম বলছে উপরে। তাহলে মাছকে পানির উপরে, পানির লেয়ারের উপরে যেতে সাহায্য করবে কে? পেক্টোরাল বা বক্ষ। তাহলে বক্ষ পাখনা উল্টা কাজ কি করবে? পেলভিক পাখনা। তাহলে পানিকে কোথায়, মাছকে কোথায় নিচে সাহায্য করবে? পানির নিচে যেতে সাহায্য করবে। দেখো এখন তুমি বুঝছো, যেহেতু এখন তুমি আসো, সেটা হচ্ছে এই দেখো, বক্ষ পাখনা পানির গভীর থেকে পানির উপরে, জাস্ট উপরটুক বললাম আরো। শ্রোণী পাখনা নিচের দিকে আর দ্রুত ঘুরতে সাহায্য করে। আচ্ছা, পৃষ্ঠ পাখনা দেখো কই কই, এই যে উল্টে যাওয়া থেকে রক্ষা করে। পায়ু পাখনা সুস্থিত রাখে রুই মাছের প্রধান চলনাঙ্গ, এইটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে পাখনার যে ঝামেলা ছিল, আমরা স্টিল নাও একদম মুখস্থ হয়েছে কিনা, মুখস্থ হয়েছে কিনা? পুম, পুম, পি, প্রি, স্রো, পা। বাস, 19, 17, 16, 9 ধাপ, আস্তে আস্তে কমবে। এরপরে জাস্ট আমরা একটা মাছকে একটা নৌকার মতো কল্পনা করে সুন্দর মতো করে, যার যদি কাজ আসে একটু সময় নিয়ে হলেও সঠিকটা দাগাও। ঠিক আছে? ক্লিয়ার কিনা? ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কোনো কথা হবে না, আমরা চলে আসি। লেজের মধ্যে আমরা সবাই জানি লেজ হচ্ছে হোমোসার্কাল, এটা নিয়ে আসলে আর কোনো গেজাল কিছু নাই। আইসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, আইসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে দাঁড়াও। আইস তো সাইক্লয়েড আইস, সেটা আমরা সবাই জানি। আইস আসলে মাছের কোথায় থাকে দেখো, ধরো এই একটা আইস, এই আর একটা আইস, এই আর একটা আইস, এভাবেই থাকে। তো মাছের চামড়া ধরো এইটা, এই চামড়ায় ছোট ছোট একটা ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা তৈরি হয়েছে না? এই যে জায়গাটা তৈরি হলো, এই যে জায়গাটা তৈরি হলো, এই যে জায়গাটা তৈরি হলো, এটাকে কি বলা হয় বলতো? ডার্মাল, ডার্মাল পকেট। তোমাকে যদি প্রশ্ন করা হয় প্রতিটি আইস, প্রতিটি আইস চামড়া কোন অংশের সাথে কোন অংশের মধ্যে বসানো থাকে, উত্তর হচ্ছে ডার্মাল পকেট। উত্তর কি? ডার্মাল পকেট। ঠিক আছে? আর একটা খুবই গুরুত্বপূর্ণ, রাসায়নিক ভাবে আইস গুলো চুন ও কোলাজেন তন্তু দিয়ে গঠিত। ওকে, আসুন, আজকে একটা মজার কাহিনী হয়েছে, মজার কাহিনী হইতেছে। আমি এক মানে এজেন্সির এক ছেলে, জুনিয়র আমার, কথা বলতেছি। ও হচ্ছে ভিডিও এডিটিং করে, ভিডিও বানায়, ড্রোন শুট নেয়, তারপরে ভিএফএক্স থেকে শুরু করে এডিটিং থেকে শুরু করে সব করে। তো আমি একটা প্রজেক্টের জন্য ওর সাথে নক দিছি, আমার প্রজেক্টের বাজেট দিছে সেটা হচ্ছে 10 মিনিটের ভিডিও, 30,000 টাকা। আমি বললাম ভাই, আপনি কোথায় যেন পড়েন? তো বললো একটা পাবলিক ভার্সিটির নাম। আচ্ছা ঠিক আছে। তো আমি ফোনে দিয়ে বললাম যে ভাই দেখেন, আমি 10 বছর, 5 বছর এমবিবিএস, তারপরে 5 বছর পোস্ট গ্রাজুয়েশন করে, 10 বছর পড়ালেখা করে যদি 30,000 টাকা কামাইতে চাই, তাহলে আমার 30টা রুগী দেখা লাগবে, ম্যাক্স 30টা, ম্যাক্স বলতেছি মিনিমাম 30টা। ঠিক আছে, মিনিমাম 30টা রোগী আমার দেখা লাগবে, 1,000 টাকা করে যদি ভিজিট নেই। তো আমি কথা এমনি বলছি, লাগানোর জন্য বলছি যে প্রাইভেটের কথা, ভিডিও এডিটরের দাম কি ডাক্তারদের চাইতেও বাংলাদেশের বাইরে গেল। তো তখন আমার টোন খুব কমে গেছে, বুঝতে পারছে যে আসলে মানে ফাইজলামি করে লাভ নাই, চালামি করে লাভ নাই। তো তখন ওর বাজেট 30 থেকে 15-তে নেমে গেছে। আমি কথাটা এই জন্য বললাম যে তোমার কাছে অনেক কিছু কঠিন মনে হইতেছে। আমার কাছে যখন 30,000 আমি কানে শুনছি, আমার তো ধাক্কা লাগছে ভাই, ধাক্কা লাগছে না যে 10 মিনিটের ভিডিও 30,000 সব মিলাই প্রজেক্ট। কিন্তু একটা ছেলে যে একজন টপার আর একজন ফেলিয়র, বা একজন পারতেছে আর একজন পারতেছে না, একজন নাম্বার ভালো পাইতেছে আর একজন পাইতেছে না, ডিফারেন্সটাই এইটা যে ও আসলে বুঝতেছে যে গেমটা কোথায়। বিষয়টা কঠিন না, ওকে কঠিন করে উপস্থাপন করা হয়েছে। আমি যতটা সম্ভব সহজভাবে চেষ্টা করছি, এরপরেও 10%, 5% এই গ্যাপটা থাইকেই যায়। তো ওই 10%, 5% তাকে তোমাকে বললাম খালি পড়ে গেলেই হবে না। হ্যাঁ, আমি যদি বলতাম না ভাই 30,000 টাকা আমি সম্ভব না, বলছি ঠিক আছে আপনি না করেন, করেন, আমার ক্লায়েন্টের কোনো অভাব নেই, কিন্তু আমি বললাম হিট কথা বলছি। তোমার ভাবতে হবে হচ্ছে তোমাকে এটা বারবার করার পরে তুমি ভুল করছো, বা নাম্বার তোমার বাড়তেছে না, তাহলে তোমার ওই গ্যাপ জায়গাগুলো তোমাকে কালেক্ট করতে হবে। তারপর তোমাকে অ্যাপ্রোচটা ঠিকভাবে করতে হবে।
যে এই গ্যাপ গুলা কিভাবে পড়লে, কিভাবে আমি মুখস্থ করলে আমি পরীক্ষা হলে পারবো। আমি কথা বলতে বলতে মুখে ছ্যাপ তুলে ফেলাইছি। ওকে, আচ্ছা আসো। এখন আইসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আছে। দেখো, একটা আইসের একটা কেন্দ্র থাকে, কি থাকে? কেন্দ্র থাকে। তাহলে আইসের কেন্দ্রকে আমরা কি বলবো? ফোকাস। ফোকাস মানে কেন্দ্র, আমরা সবাই জানি। এখন এই কেন্দ্রকে ঘিরে অনেকগুলা, দেখো, চিকন 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 কালো কালারের চিকন চিকন কি আছে? লাইন আছে। এই লাইন গুলা কি সার্কেল ওয়াইজ বিন্যস্ত, মানে অনেকটা সার্কেল, অনেকটা বৃত্তাকার, এই জন্য নাম হয়েছে সার্কুল। কিন্তু তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এই লাল গুলাটা কি ভাইয়া, এই সার্কুলের মধ্যে কিছু কিছু রেখা একটু মোটা হয়ে উপরের দিকে উঠে আসে, এদেরকে বলা হয় অ্যানুলাস, বহু বচনে অ্যানুলি। তাহলে অ্যানুলি জিনিসটা কি? অ্যানুলি, অ্যানুলি জিনিসটা কি? অ্যানুলির সাথে অ্যানুয়াল, অ্যানুয়াল একটা ভাইব ম্যাচ করে না? করে। তার মানে এই অ্যানুয়ালি নিয়ে মনে রাখবা, এটা হচ্ছে অ্যানুয়াল মানে কি? এটা হচ্ছে বার্ষিক বৃদ্ধি রেখা। কি রেখা? বার্ষিক। বার্ষিক মানে তো অ্যানুয়াল, বার্ষিক বৃদ্ধি রেখা। দ্যাট মিনস ধরো এখানে অ্যানুলাস কয়টা দেখা যাইতেছে? একটা, দুইটা, তিনটা। তাহলে বলো তো এই মাসের বয়স কত? চ্যাটে লেখো। এই মাসের বয়স কত? কত? গুড। বর্ষ রেখে এই মাসের বয়স কত? গুড। তিন, তিন, তিন। মাঝে মাঝে মনে হয় পড়ালেখা ডাক্তারি ছেড়ে দিয়ে ভিডিও এডিটিং করি। ঠিক আছে, নসুতে একটা ই নেই, নসুতে একটা চান্স নেই, অ্যাডমিট হই নসুতে, নসুতে চান্স নিয়ে একটু পশ পশ কিডদের সাথে ঘুরে একটা, হ্যাঁ, এজেন্সি খুলে ফেলাই ভিডিও এডিটিং। ইয়ো, হ্যাঁ, সাথে কয়টা নসুর, ধরো টপ রেটেড রাখলাম, সুন্দরী মেয়ে রাখলাম, বাস। সেই খুব জমজমাট। বাংলাদেশের মানুষের সাথে ব্যবসা করা খুব সহজ, তাই না? ইমোশন নিয়ে সবাই ভাবছে যে 10 মিনিটের ভিডিও, ও তো মেডিকেলে পড়ে, ছাগল গরু ছাগল কোথায় আছে। আচ্ছা আসো। আর তাহলে এই যে লাইনটা, যেগুলোকে বার্ষিক বৃদ্ধি রেখা বলা হয়, যেটাকে বলা হয় অ্যানুয়ালি, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, এই যে এগুলার সাহায্যে মাসের বয়স এবং বৃদ্ধি হার নির্ণয় করা যায়। দ্য লাস্ট ওয়ান ইজ ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। কোন কোন কালে, বসন্ত এবং গ্রীষ্মকালে আইসের বৃদ্ধি বেশি হয়? নট বসন্ত শীতকালে। আমি আবারও বলতেছি যে বৃদ্ধির পদে মনে রাখবো হচ্ছে বসন্ত। আর একটা কমন সেন্স, আমি আগে বলছি যে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে বললাম রুই মাছ থাকতে পারে না। তাহলে 100% একটু তাপমাত্রা যখন বেশি হয় তাদের গ্রোথটা বেশি হয়। তাহলে তাপমাত্রা কখন বেশি হবে? গ্রীষ্মকালে বেশি হবে। গ্রীষ্মকালে বেশি হবে। আশা করি তোমরা একটু ধরতে পারছো। ঠিক আছে, মানুষ এইগুলি খায়। হাবিবা একদম ঠিক কথা বলছো। ঠিক আছে, হাবিবা একদম ঠিক কথা লিখছো, ঠিক কথা বলছো। মানুষ এইগুলি খায়। মানুষ এখন কি খায় জানো? আমার খুব কষ্ট লাগে, সেটা হচ্ছে, আমি বারবার বলি যে ভাই আমি হচ্ছে টিচিং মানুষ, আমি টিচিংটা ভালোবাসি, আই এম নট এ মেন্টর অর এ মোটিভেশনাল স্পিকার। তো মানুষ খায় গাইডলাইন, মানুষ খায় গাইডলাইন, তো দে গাইডলাইন ধুমায় খা। ওই যে আনাস ভাইয়ের মতন খা। আসো, নিজের দিকে আর কিচ্ছু লাগবে না, একটা কথা লাগবে যে ভাই সবকিছুই বুঝাইলেন, কিন্তু এই ফোকাস থেকে পরিধির দিকে এরকম কিছু তন্তু বা বিচ্ছুরিত তন্তুর মতো নিক্ষেপ হয়ে গেছে। তুমি মনে রাখবা, দেখো তো এইটাকে তুমি যদি একটা সার্কেল চিন্তা করো, এটা হচ্ছে তার ফোকাস সেটুসে। ফোকাস থেকে তথা সার্কেলের কেন্দ্র থেকে সার্কেল পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে ইংলিশে? চ্যাটে লেখো, চ্যাটে লেখো। হ্যাঁ, যেটাতে হাই ডোমেইন পাওয়া যায় সেটাই কনজিউম করে। যেমন আমি ধরো কালকে রাত 4:30 পর্যন্ত রিলস দেখছি। রেডিয়াস, গুড। রেডিয়াস মানে ব্যাসার্ধ। তাহলে তুমি রেডিয়াসের সাথে, রেডিয়াসের সাথে রেডি শব্দটা মিল পাও কিনা? অবশ্যই পাও, অবশ্যই পাও। তাহলে দেখো, দেখো প্রশ্ন কি বলছে? আইসের সম্মুখ ক্ষেত্রে কতগুলো লম্বা লম্বি ঘাস দেখা যায়, এগুলোকে কি বলা হয়? রেডি বলে। কি বলা হয়? রেডি। আর এ ডি ডাবল আই। তাহলে তুমি জাস্ট এই যে ছবিটা তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে, তাহলে সবকিছু একদম পানির মতো ইজি পারবা ইনশাল্লাহ। এই লাইনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে তুমি যদি একটু আইসের দিকে তাকাও, আইসের ম্যাক্সিমাম পার্টটা থাকে হচ্ছে প্রথিত অংশ। এই যাবতীয় যা আছে সব বললাম, আর ডানবাম পকেটে প্রথিত আছে। এইটুক অংশ শুধুমাত্র তুমি পশ্চাৎ ক্ষেত্র মানে উন্মুক্ত অংশ দেখতে পাচ্ছ।
উন্মুক্ত অংশ মানে হচ্ছে পশ্চাৎ ক্ষেত্র। একটা আইসের সম্মুখ অংশ সবসময় ভেতরের দিক থাকে, পশ্চাৎ ক্ষেত্রটা হইতেছে উন্মুক্ত অবস্থায় থাকে। তো উন্মুক্ত অংশটি তোমাকে মনে রাখতে হবে ডেন্টিন নির্মিত। পশ্চাৎ ক্ষেত্র বা উন্মুক্ত অংশটি কি নির্মিত? ডেন্টিন নির্মিত। আর সম্মুখ ক্ষেত্র, যেটা আমার টার্মিসের পকেটে প্রথিত অবস্থায় থাকে, এটা যোজক টিস্যু কি নির্মিত? যোজক টিস্যু নির্মিত। ঠিক আছে, আমি জিনিসটা এভাবে মনে রাখতাম। দেখো এটা কি লিখলাম? ড ড এর মাথায় একটা টান দিয়ে দাও রশ্মু, রশ্মুতে কি হয়ে যাবে? উন্মুক্ত। তাহলে উন্মুক্ত কোনটা থাকবে? পশ্চাৎ ক্ষেত্র। তাহলে অবশ্যই টার্মিস যোজক টিস্যু কি হয়ে যাবে? টার্মিসের পকেট। টার্মিস পড়বা না, পড়বা পকেট। তাহলে ড ড নিয়ে আবার ক্যান্সেল হয়ে যাবে। যোজক টিস্যু কোথায় থাকবে? পকেটে। টিস্যু আমরা কোথায় রাখি? পকেটে রাখি। আমরা পকেটে মাঝে মাঝে টিস্যু রাখি না? ওই যে 10 টাকা করে যে বসুন্ধরা টিস্যু গুলো পাওয়া যায়, রাখছি না? তো খুব বললাম ইজি। দেখো, এই যে তুমি কিছু কিছু স্টুডেন্ট বললাম এই জায়গায় যদি আমি প্রশ্ন করতাম, ইভেন তোমাদের মধ্যেই, তোমরা বললাম ভুল করতাম। কারণ কি, তুমি পড়ে গেছো হ্যাঁ টেন্টি নিয়মিত পশ্চাৎ ভাগ, যা বাইরের দিকে উন্মুক্ত, টেন্টি নিয়মিত পশ্চাৎ ভাগ। কিন্তু এই যে একটা জিনিসের উপর আমি জানি সমস্যা হবে, কারণ আমি এটা ফেস করে আসছি। তো তোমাকে এই জিনিসটা জানতে হবে, অ্যানালাইসিস করে যে এখানে তোমার সমস্যা হবে। And তারপর তোমার এটার উপর কাজ করতে হবে, যেটা আমি কিভাবে করলাম। কি যে আমি বললাম যে ডয়ের সাথে উপরে একটা রস্য লাগাই দেবে, উন্মুক্ত হয়ে যাবে, আর জীবনে ভুলবা না। বা টিস্যু তোমার পকেটে থাকে, আর জীবনে ভুলবা না। এই ছোট্ট ছোট্ট রিলেশনটা তোমার নিজের সাথে করতে হবে। ঠিক আছে, আশা করি এই কথাগুলা যে আমি তোমাদেরকে বলতেছি, তোমাদের আশা করি খুব বেশি কষ্ট হইতেছে না শুনতে। যদিও যদিও আসলে আসলে আপাতত কিছু না বলি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আইসের কাজের মধ্যে সেটা হচ্ছে মাসের প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ। এটা মেবি মেডিকেল অথবা ডেন্টাল অথবা নার্সিং একবার আইসে গেছে। ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এখন ল্যাবিও রোহিতা। তাহলে ল্যাবিও রোহিতার প্রথম বাহ্যিক গঠন সম্পর্কে আমরা খুব জেনে গেছি। আশা করি আর কোনো সমস্যা নাই। এখন একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, ল্যাবিও রোহিতার রক্ত সংবহন তন্ত্র। ঠিক আছে, আচ্ছা তোমাদের জাস্ট একটু একটা কথা বলে রাখি, আমার হঠাৎ করে একটু মনে পড়লো, কারণ এই ভিডিওটা সামনে ফার্স্ট টাইম আর অনেকে দেখবে। যাই হোক, উন্মেষের টিচারের উন্মেষের ক্লাসে বা যে কোনো কোচিং এর ক্লাসে কখনোই ব্যাট দিবা না, খবরদার। ঠিক আছে, ব্যাট দিও না। ওইটা টিচারের মানে গ্রোথে অনেক সমস্যা করে। গ্রোথে অনেক সমস্যা করে কিসের জন্য? আর এইটা খুব হ্যাম্পার করে একটা টিচারকে ভালো জায়গায় যাইতে। যদিও এটা ঠিক না, আমি বলতেছি তুমি গুড দাও, খুব বেশি ভালো না হলে ব্যাট দিও না, বাট গুড দাও। আমি আসলে মানে উদ্ধারের ক্লাসে আমরা এমন কয়জন মানে কতজন শয়তান ছিলাম, যত ভালো ক্লাসই দিত না কেন আমরা ইচ্ছা করে ব্যাট দিয়ে দিতাম। তো আমি যখন টিচার হয়েছি উন্মেষের, তখন আমি বুঝছি যে আসলে কতটা কষ্টদায়ক। ঠিক আছে, এটা করো না কেউ, খবরদার এটা করো না। আচ্ছা আসো, ল্যাবিও রোহিতার রক্ত সংবহন তন্ত্রের মধ্যে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র দুইটা তন্ত্র নিয়ে গঠিত। একটা হচ্ছে কি ধমনী তন্ত্র। আমি কিছুই লিখতাম না। আচ্ছা ঠিক আছে, না লিখলে আসো। আর একটা হইতেছে তোমার শিরাতন্ত্র। তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ল্যাবিও রোহিতা বা রুই মাছের রক্ত সংবহন তন্ত্র বললাম এক বর্তনী বা এক চক্র, এবং খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আর কিছু তোমার লাগবে না, লাগবে হচ্ছে রক্ত। রক্তকণিকা দুইটা, একটা ডাব্লিউবিসি আরবিসি। প্লেটলেট নাই, কি নাই? কি নাই? মনে রাখতে হবে, কি নাই? অনুচক্রিকা নাই রুই মাছের রক্ত কণিকায়। অনুচক্রিকা, অনুচক্রিকা নাই। আচ্ছা, আর কিচ্ছু এখান থেকে লাগবে না। এখন আসলে হৃৎপিণ্ড। রুই মাছের হৃৎপিণ্ডকে আমরা কি বলি বলতো? ভেনাস হার্ট। কি হার্ট? ভেনাস হার্ট। বা এটাকে কি বলা হয়? শিরা হৃৎপিণ্ড। শিরা হৃৎপিণ্ড। কারণ কি শিরা হৃৎপিণ্ড বা ভেনাস হার্ট বলার কারণ কি? কারণ এর মধ্যে দিয়ে আবার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যায়, কোনো অক্সিজেন যুক্ত রক্ত থাকে না। এবং আমরা সবাই জানি এদের রক্ত সংবহন তন্ত্র এই জন্যই এক চক্রী। দ্বিচক্রী হলে অক্সিজেন আসতো। তুমি আমার কথা চিন্তা করো, আমাদের বডির কথা চিন্তা করো, যে ইনফিরিয়র ভেনা ক্যাভা এবং সুপিরিয়র ভেনা ক্যাভা দিয়ে বললাম অক্সিজেন যুক্ত রক্ত আসছে না, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বা ডিঅক্সিজেনেটেড রক্ত আসতেছে। রক্ত বললাম অক্সিজেনেটেড হয় ফুসফুসে, সেখান থেকে ঘুরে আসে। সো এই যে 2 নাম্বার চক্রটা যদি না থাকতো, তাহলে আমাদেরও বললাম শিরা হৃৎপিণ্ড হয়ে যেত। যাই হোক, আমাদের এই হৃৎপিণ্ডের গঠনের দুইটা জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ডের তিনটা অংশ। কয়টা অংশ? তিনটা অংশ।
এক নাম্বার অংশ সাইনাস ভেনোসাস, 2 নাম্বার অংশ অ্যাট্রিয়াম, 3 নাম্বার অংশ ভেন্ট্রিকল। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, পরে যে পালমাস আর্টারিওসাস আছে, এইটা বললাম হৃৎপিণ্ডের কোন অংশ নয়। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট এই লাইনটা, এটি হৃৎপিণ্ডের কোন অংশ নয়। পালমাস, তুমি একটা বাল্বের কথা চিন্তা করো, দেখো এরকম একটা বাল্ব থাকে না, বাল্বটা কি থাকে, এরকম থাকে না, মানে কি একটা স্ফীত অংশ। তাহলে বাল্ব, এই কথাটা যেখানেই পাবা মনে রাখবা, বাল্বের মতো দেখতে একটা স্ফীত অংশ। তার মানে এটা হচ্ছে আমার যেই ভেন থেকে, ভেন বলছি, ভেন্ট্রিকল থেকে, ভেন্ট্রিকল থেকে যখন একটা অ্যাওর্টা বের হয়, অ্যাওর্টা মানে কি ধমনী, যেটাকে আমরা কি বলি ভেন্ট্রাল অ্যাওর্টা। ভেন্ট্রিকল থেকে নির্গত অ্যাওর্টাকে আমরা কি বলবো, ভেন্ট্রাল অ্যাওর্টা। এই ভেন্ট্রাল অ্যাওর্টার যে গোড়াটা সেটা স্ফীত হয়ে বাল্ব আকৃতি ধারণ করে, এই জন্য সেটার নাম হয়েছে বাল্বাস আর্টারিওসাস, আর্টারির প্রসারিত গোড়া। তাহলে রুই মাছের কোনটি নাই, কোনাস আর্টারিওসাস নাই, কোন আকৃতির কোন আর্টারিওসাস তথা গোড়া নাই, কোন অংশ তৈরি না করে কি করে, একটা প্রসারিত অংশ তৈরি করে, তখন সেটাকে আমরা বলি, তখন আমরা সেটা বলি পালভাস আর্টেরিওসাস নামে একটি গঠন দেখা যায়, যার মূলত কি ভেন্ট্রাল অ্যাওর্টার স্ফীত গোড়া, এবং এটি হৃৎপিণ্ডের কোনো অংশ নয়। হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল অ্যাওর্টার রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে কে, তিনটা কথাই পালভাস আর্টেরিওসাস উত্তর, এবং ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। আর কিচ্ছু তোমার এখান থেকে পড়ার দরকার নাই, কপাটিকার একদম পড়ার দরকার নাই, রিডিং দিতে পারো। রুই মাছের ধমনী তন্ত্র, রুই মাছের ধমনী তন্ত্র কিচ্ছু লাগবে না, রিডিং দিতে পারো, একদম জাস্ট রিডিং। তার আগে আমি তোমাকে একটু জাস্ট বলে নিই, সেটা হচ্ছে রুই মাছের ফুলকা থাকে কয় জোড়া, 4 জোড়া। ফুলকা থাকে 4 জোড়া, তাহলে 4 জোড়ায় 4টা কি থাকবে, অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। আবার 4 জোড়ার প্রত্যেকটা থেকে 4 জোড়া 1 জোড়া করে 4 জোড়া কি থাকবে, 4 জোড়া কি থাকবে, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। তাহলে 4 জোড়া ফুলকা, 4 জোড়া ফুলকা রন্ধ্র, 4 জোড়া অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, 4 জোড়া বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, সবই কি 4। এইখানে একটা কথা আছে, আমি একটু পরে বলতেছি, এই জায়গাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই যে এই ছবির এই জায়গাটা বক্স করো এইভাবে, দরকার পড়লে বক্স করার পাশাপাশি তুমি এই জায়গাটাকে সুন্দর করে ই ই করে দিতে পারো, এইভাবে হাইলাইট করে দিতে পারো, আপাতত দরকার নাই, হাইলাইট করার দরকার নাই। তোমাকে প্রশ্ন হচ্ছে সিউডো ব্র্যাঙ্কের সরবরাহ করে কোন ধমনী, উত্তর থাইরয়েড ধমনী। ভাইয়া সিউডো ব্র্যাঙ্ক কি জিনিস, ব্র্যাঙ্ক মানে কি, ব্র্যাঙ্ক মানেই হইতেছে ফুলকা, হলো ব্র্যাঙ্ক মানে হচ্ছে সম্পূর্ণ ফুলকা, অর্ধেক ফুলকাকে বলা হয় হেমি ব্র্যাঙ্ক। আর যেটা ফুলকার মতো গঠন কিন্তু কাজ করে না, এখানে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান হয় না, সেটাকে বলা হয় ছদ্মবেশী ফুলকা। ফুলকার টার্ম হচ্ছে ব্র্যাঙ্ক, আর ছদ্মবেশী শব্দ অর্থ হচ্ছে সিউডো। সিউডো ব্র্যাঙ্ক কি জিনিস বোঝা গেছে, এটা ফুলকার মতো গঠন কিন্তু কার্যকরী ফুলকা না। তাহলে এই সিউডো ব্র্যাঙ্কটা থাকে 1 নাম্বারের সামনে মাথার দিকে। সো এইখানে দেখো এই জায়গাটা একটা ধমনী কাজ করে, যার নাম হচ্ছে হাইওয়ার্ড ধমনী। আচ্ছা গেল, 2 নাম্বার পার্ট হচ্ছে এই জায়গাটাকে এইভাবে মার্ক করো, সার্কিউলাস সেফালিকাস। এই যে তোমার এদিক থেকে আসা, তোমার ধরো এদিক থেকে আসা যেই ল্যাটারাল অ্যাওর্টা, দুই পাশের ল্যাটারাল অ্যাওর্টা, অর্থাৎ এদিক থেকে আসতেছে প্রথম অন্তর্বাহী, সরি বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, এখান থেকে আসে দ্বিতীয় বহির্বাহী ধমনী, তৃতীয় চতুর্থ মিলে প্রত্যেক পাশে কি তৈরি করে, একটা ল্যাটারাল অ্যাওর্টা। এটা লেফট সাইড, এটা রাইট সাইড। তো দুই পাশের ল্যাটারাল অ্যাওর্টা মিলিত হয়ে এই পিঠের দিকে একটা ধমনীর বলয় তৈরি করে, এইটার নামই হচ্ছে সার্কিউলাস সেফালিকাস। সার্কিউলাস একটা সার্কেল টাইপের বলয়, সেফালিউকাস ধমনী বলয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সেফালোর দিক থাকে, মানে হচ্ছে এই যে ঘাড়ের দিকে থাকে, এই জন্য এটার নাম হয়েছে সেফালিউকাস। ওকে, আচ্ছা এখানে আশা করি আর কিছু নাই। এর পরের পৃষ্ঠায় এই যে এই কথাটা এইদিকে আছে, সেটা হচ্ছে কই 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 কই, এই যে দুই পাশের ল্যাটারাল অ্যাওর্টা এবং ক্যারোটিড ধমনী। ক্যারোটিড মানে কি, মাথা, মাথার দিকে যে ধমনী থাকে সেটা মিলিত হয়ে গলবিল অঞ্চলে, আমাদের এই যে গলা অঞ্চল, তো ঘাড়, গলার সামনে ঘাড় পিছনে,
গলগের অঞ্চলের পৃষ্ঠদেশে অর্থাৎ ধার অঞ্চলে, এখন বইতে তো আর ধার লিখতে পারে না, একটি ডিম্বাকার ধমনী বলা তৈরি করে, এর নাম সার্কুলার সেফালিকাস। এখন আসো ডর্সাল অ্যাওর্টা মানে পৃষ্ঠীয় অ্যাওর্টা যখন নিচের দিকে যায় তখন তারা কিছু শাখা তৈরি করে। এই প্রধান শাখা কাকে কোথায় রক্ত সরবরাহ করে, এটা বললাম ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, আমি বেশ কিছুদিন ধরে একটা গবেষণা করছি, গবেষণা হইতেছে যে অনুশীলনের সলভ ক্লাস আদৌ কি স্টুডেন্টের জন্য মঙ্গলজনক। আমি তখন দুইটা জিনিস পাইছি, একটা হচ্ছে সলভ ক্লাস করা আর একটা হচ্ছে নিজে সলভ করা। তোমরা একটু চ্যাটে লেখো তো ভাই, তোমাদের জন্য কোনটা বেটার? ভাইয়া বায়োকেম প্র্যাকটিসের জন্য উন্মেষের নিজে আলহাম লেখছো নিজে, রিদম লেখছো নিজে, লাস্ট ইয়ারের মাস্টার কোশ্চেন করবো নাকি এবারের নিউ, যেইটা ইচ্ছা রিজম রিদম যেটা ইচ্ছা তুমি আগেরটাও করতে পারো এবারেরটা করতে পারো, কোনো কিছু চেঞ্জ হয় না, জাস্ট এক্সট্রা কিছু কোশ্চেন রাখা হয়েছে, ইম্পর্টেন্ট কোশ্চেন, ওগুলো তুমি বই বললেই পারবা। নিজে নিজে সবাই বলতেছো নিজে, শুধু ভাইয়া কেমিস্ট্রি অর্গানিকে হেল্প করেন। আচ্ছা, তাহলে তুমি বুঝতেই পারতেছো দ্যাটস ওয়াই আমি আসলে ফুল একটা প্ল্যান করছিলাম যে মাস্টার কোশ্চেন ব্যাংকটা আমি নিজে ক্লাসে শেষ করে দিব, বাট ইটস নট ইফেক্টিভ। আমার গবেষণা আমি এটা যখন যখন আমি ফিল করছি যেটা আসলে আমার করা উচিত হবে কিনা, দেন মজার বিষয় হইতেছে, হ্যাঁ এই যে রিদম বলছে পোল, এক্স্যাক্টলি, আসলে তোমার নিজের সলভ করতে হবে কোথায় কোথায় সমস্যা। তখন আমি আসলে একটা জিনিস গ্যাদার করলাম, স্টুডেন্ট সবচেয়ে বেশি সমস্যা একটা ক্লাস, একটা লম্বা লম্বা ক্লাস সবাই নিতে পারে ভাই, একটা বড় অধ্যায়কে ছোট কম্প্যাক্ট করা। প্লিজ, আমি অলরেডি এই জিনিসটা করা শুরু করে দিছি, তিনটা চ্যাপ্টার অলরেডি করছি, কেমিস্ট্রিতে শুরু করব। রিভিশন ক্লাস, যে 1 ঘন্টার মধ্যে যেটা ইম্পর্টেন্ট, যেটা সমস্যা হয়, এই টাইপের টপিক সাথে যে কিছু সমস্যাযুক্ত প্রশ্ন আছে, এই যে আমি ক্লাসের ফার্স্টে যে প্রশ্নগুলো করলাম বেসিক একদম, এই কোশ্চেন গুলা আমি টপিকের আন্ডারে খুব সুন্দর করে সাজাইছি। 1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমাদের রিভিশন ক্লাসগুলো শেষ হবে। দ্যাটস দ্য থিং আই এম প্ল্যানিং অফ। দোয়া করেও যেন শেষ পর্যন্ত এটা কমপ্লিট করতে পারি, কারণ শুরু করা সহজ কিন্তু একজনের পক্ষে শেষ করা টাফ। তুমি যদি চিন্তা করো, আই এম স্টিল ভেরি স্মল এন্ড আই ওয়াজ স্মল, তো এই যে আমার চাইতেও বড় বড় প্ল্যাটফর্ম শুরু করছে ঠিকই কিন্তু ভাই শেষ করতে পারে না স্মুথলি, শেষ করতে পারে না। আমি তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে আশা করি তোমাদের শেষ করে দিচ্ছি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমাদের তো প্রায় শেষ, আমি তো প্রায়, আমাদের সেকেন্ড পেপার তো শেষ, সেকেন্ড পেপারে আর মাত্র 3টা অধ্যায় আছে তোমার, এটা শেষ হইলে রক্ত পরিপাক ও শোষণ আর হইতেছে তোমার চলনাঙ্গ চলনা। রক্ত এবং চলনাঙ্গ চলনা সবাই পারে, পরিপাক ও শোষণে মানুষের কেল্লা হতে হয়ে যায়। ট্রাস্ট মি ম্যান, পরিপাক ও শোষণ একদম মানে মাথা নষ্ট করা কন্টেন্ট আছে ইনশাল্লাহ। হরমোন থেকে শুরু করে A to Z গিলায় খাওয়াই দিব আসো। কাহিনী হইতেছে দেখো, সাব ক্লাভিয়ান তুমি মনে রাখবা, সাব ক্লাভিয়ান ক্লাভিকল থাকে কোথায় ভাই, বক্ষে। ক্লাভিকল থাকে কোথায়, বুকে। তাহলে তুমি মনে রাখবা বক্ষ পাখনা, বক্ষ মানে বক্ষ, বক্ষ ক্লাভিকল কোথায় থাকে, বক্ষে। আসো সিলিয়াকো মেসেন্টারি, সিলিয়াকো বা মেসেন্টারি, মেসেন্টারি শব্দের অর্থ কি, মেসেন্টারি শব্দের অর্থ কি বলতো, পরিপাক সম্বন্ধীয় বা বা আন্তরিক, অন্ত্র সম্পর্কিত। দেখো সবকিছু তোমাদের পরিপাক ও শোষণ চ্যাপ্টারে তুমি আসো কিনা, তাহলে পরিপাক ও শোষণ পাইলে কি দেখাবো, সিলিয়াকো মেসেন্টারিক। আচ্ছা আসো, প্যারাইটাল, প্যারাইটাল শব্দের অর্থ মানে গাত্রীয়, মানে একদম সবার উপরের লেয়ারকে আমরা বলি প্যারাইটাল। দেখো দেহ প্রাচীর, প্রাচীরের পর প্যারাইটালের পর, রেনাল মানে তুমি বুঝতেছো বৃক্ক, ইলিয়াক, ইলিয়াক তুমি বলো তো ইলিয়াম পড়ছো না, আমাদের যে চলন ইলিয়াম থাকে কোথায়, আমাদের মাজা, মাজা সেটাকে কি বলা হয়, শ্রোণী, শ্রোণী। আর কর্ডাক মানে হচ্ছে লেজ, তাহলে লেজে সরবরাহ করে, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। আশা করি এখন ক্লিয়ার। রুই মাছের শিরাতন্ত্র থেকে কিচ্ছু করতে হবে না, জাস্ট একবার একটু রিডিং দিবা, এনাফ। জাস্ট একবার একটু রিডিং দিবা, কিচ্ছু লাগবে না, পোর্টাল তন্ত্র কিচ্ছু লাগবে না, রুই মাছের জাস্ট রক্তের গতিপথটা আমাদের লাগবে, এখান থেকে আর কিচ্ছু লাগবে না, একেবারেই লাগবে না। শ্বসন তন্ত্রের মধ্যে আমরা ঢুকবো, তার আগে বলো আমাদের মুখস্থ হয়েছে কিনা, কোন ধমনী কোথায় রক্ত সরবরাহ করে, দেখার সাথে সাথে পারবো না ইনশাল্লাহ। ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা? আহ, জি, ঠিক আছে, ওকে। এখন আসো,
সেটা হচ্ছে শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্র সম্পর্কে তুমি জাস্ট কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাকে বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে, মনে রাখবা, আমাদের ফুলকাগুলো এরকম দুই আঙ্গুলের মতো। ফুলকাগুলা কিসের মতো? দুই আঙ্গুলের মতো, বা থাকে হচ্ছে এরকম পাশাপাশি। সেটু সে এটা একটা ফুলকা। টোটাল এটা হচ্ছে পূর্ণাঙ্গ ফুলকা, যেটাকে কি বলছি? হলো ব্র্যাক। যে কি বলছি? হলো ব্র্যাক। অর্ধেক করে দাও, কি হবে? হেমি অর্ধেক, হেমি ব্র্যাক। আচ্ছা, ফুলকার দুইটা পার্ট থাকে, যেরকম সেটু সে, ধরো আমার এই হাতের এই টোটালটা, এইটা টোটালটা হচ্ছে একটা ফুলকা। তাহলে এই একটা অংশ আর উপরের দিকে একটা অংশ, এই উপরের অংশটাকে বলা হয় ফুলকা সূত্র, আর নিচের অংশটাকে বলা হয় ফুলকা আর্চ। কি বলা হয়? ফুলকা আর্চ। আর্চ মানে কি? যে বাঁকানো অঞ্চল, গোলাকার অঞ্চল। যেরকম তোমরা আদর্শ কষ্ঠকার গঠনে পাইছো না? একটা হচ্ছে কি অংশ? আর্চ একটা অংশ, একটা হচ্ছে ভার্টেব্রাল বডি। তো এই অংশ হচ্ছে আর্চ বলা হয়। এর উপরের দিকে থাকে সূত্র। তো আর্চের কিনারা ঘেঁষে একটা র্যাকার থাকে। র্যাকার বুঝো? র্যাকার হচ্ছে সূক্ষ্ম পাতলা, কি বলবো তুমি, সেলুসে শলার মতো একটা অংশ। শলা, ঝাড়ু থাকা, ঝাড়ু ঝাড়ু। ঝাড়ুর বাড়ি খাইছো? আমি মেলা বাড়ি খাইছি ভাই, আম্মুর ঝাড়ুর বাড়ি, বিছনা ঝাড়া ঝাড়ুদের চাষ চাষ করে মারতে হয়, অঙ্ক না পারে। যাই হোক, এই ঝাড়ুর মতো একটা অংশ সূক্ষ্ম, এটাকে বলা হয় ফুলকা র্যাকার। র্যাকারের কাজ কি? ছাঁকনি করা। র্যাকার ইজ ইকুয়াল টু ছাঁকনি। এনাফ। তুমি শ্বসনতন্ত্র থেকে যা পড়া দরকার ছিল তোমার মাথার মধ্যে ঢুকে গেছে। একটা জিনিস খালি এক্সেপশন আছে, যে রুই মাছের ফুলকা কাকে বলা হয়? ফিলিফর্ম। কি ফর্ম? ফিলিফর্ম বা পেকটিনেট ফুলকা। বাস, আর কিচ্ছু তোমার এখান থেকে জানার দরকার নাই। আর কিচ্ছু তোমার জানার দরকার নেই। এই যে ক্ষুদ্র 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 অংশটা, এটা হচ্ছে ফুলকার আকার, আর এইটা হচ্ছে ফুলকা আর। আর এই দুটো অংশ কি? এই দুটো অংশ হচ্ছে ফুলকা সূত্র। এই দেখো, এর ভেতর দিয়ে, এই যে এই ভেতর দিয়ে এইভাবে 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 আমাদের অন্তর্বাহী আর বহির্বাহী গুলা যায়। ঠিক আছে? দ্যাটস ইট। এই যে এইভাবে এইভাবে যায়, এদিক থেকে যায়, এদিক থেকে বেরোয়, 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 এইভাবে প্রবেশ করে। ঠিক আছে? এত কিছু জানার দরকার নাই। আমাদের আপাতত এদিকে লাগানো আর কিছু এখান থেকে পড়া লাগবে না। রাস্টের দিকে ফুলকা রেখা, এগুলো ফুলকা ছিদ্রে খাদ্য প্রবেশে বাধা দিয়ে ছাঁকনি হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? ছাঁকনি। বাকিটুকু পড়বে না? হ্যাঁ পড়বো, অবশ্যই রিডিং দিতে হবে। শ্বসন কৌশল রিডিং, এটা সিকিউর জন্য আসে, খালি এটা জাস্ট রিডিং দিলেই হবে। এখান থেকে জাস্ট রিডিং দিলেই হবে, এখান থেকে আর কিছু লাগবে না। এখন আসো বায়ুথলি বা সন্তরণ থলি বা পটকা বা হাইড্রোস্ট্যাটিক অঙ্গ বা এয়ার বা সুইম ব্লাডার, খুবই খুবই গুরুত্বপূর্ণ। পূর্ণাঙ্গ অপর নামগুলা খুবই গুরুত্বপূর্ণ। যে হাইড্রোস্ট্যাটিক অঙ্গকে, রুই মাছের হাইড্রোস্ট্যাটিক, হাইড্রো মানে হচ্ছে পানি, তাহলে পানিতে ভারসাম্য রক্ষাকারী অঙ্গ হিসেবে কোনটি কাজ করে? উত্তর হচ্ছে বায়ুথলি। তো কোনটি রুই মাছের ভারসাম্য রক্ষাকারী অঙ্গ? নামের মধ্যে মিল আছে, নামের মধ্যেই জাস্ট একটু ভাঙলেই তুমি উত্তরটা পাচ্ছ। কি? পটকা বা বায়ুথলি। প্রশ্ন হচ্ছে, পটকা বা বায়ুথলিতে কোন গ্যাস থাকে? আমি কি বলছি? কোন গ্যাস? CON। কোন গ্যাস? তাহলে সিতে কি কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন কি, অতে কি অক্সিজেন, না এনতে কি নাইট্রোজেন? তাহলে নিচের কোন গ্যাসটি বায়ুথলিতে থাকে না? পারবো না। কি বলবা? কোন গ্যাস থাকে? তুমি প্রশ্ন করতেছো সেটুসে কোন গ্যাস। নিচের দিকে আসো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন ইজ, অন্ন নালী আর বায়ুথলির মাঝখানে একটা নালী আছে, এটার নাম হচ্ছে নিউম্যাটিক নালী বা নিউম্যাটিকাস। আমাদের দুইটা নালী আছে বলতো, একটা হচ্ছে নিউম্যাটিক নালী, আরেকটা নালী আছে বলতো, শুনি তো, বলতে পারো কিনা? আর একটা নালী আছে বলতো, চ্যাটে একটু বলো। যারা এই অধ্যায়টা একটু আগে পড়ছো মোটামুটি ভালো করে, তারা একটু বলো না, শুনি। মিথ্যা বলছে এমন কিছু নাই, যাই বাড়ি খাই নেই। বুঝো নাই? রুই মাছের দুইটা নালী আছে, একটার নাম হচ্ছে, রুই মাছ কথা বাদ দাও, আমাদের শরীরেও, হ্যাঁ, একটা এখানে কি বলছে, অন্ন নালী আর বায়ুথলির মাঝখানে একটা নালী আছে, এটার নাম, সংযোগকারী নাম হচ্ছে নিউম্যাটিক নালী। আর আমাদের দেহের অন্ন নালী না, অন্তঃকর্ণ আর এই যে নাক তথা গলবিলের মধ্যে সংযোগকারী একটা নালী আছে, এটার নাম কি বলতো? ইউস ইউস্টেশিয়ান নালী। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।
তো এই দুইটা নালী যেন গোলায় না যায়, মাসে সবসময় নিউম্যাটিক নালী থাকবে। মানে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, যে অন্য নালী আবার বায়ুগুলির মধ্যে একটি সংযোগকারী নালী থাকে, যাকে বলা হয় কি ডাক্টাস নিউমেটিকাস বা নিউম্যাটিক নালী। এখান থেকে আর কিছু তোমাকে লেখা লাগবে না, তোমাকে রাখবে হইতেছে এই যে গ্যাস গ্রন্থি, মনে রাখতে হবে। গ্যাস গ্রন্থির মধ্যে একটা ঘন কৈশিক জালিকা থাকে, যার নাম কি রেটিয়া মিরাবিলিয়া। তোমাকে জাস্ট এইটাই বলবে যে গ্যাস গ্রন্থির মধ্যে ঘন সন্ধি বিশিষ্ট কৈশিক জালিকাকে কি বলে? উত্তর হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া। রেটিয়া মিরাবিলিয়ার মধ্যে যেহেতু রক্ত যায়, তাহলে এটা দেখতে কিরকম হবে? লাল হবে। কি হবে? লাল হবে। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে, দেখো এইটা বললাম সামনের দিক, এটা সামনের দিক, আর এটা হচ্ছে পিছনের দিক। তুমি মনে রাখবা যে এটা সেটুসে একটা মৌমাছি, এটা ধরো মৌমাছির মাথা, এটা হচ্ছে মৌমাছির পরের পাট, তাহলে মাথার অংশটা সামনে, পরের পাটটা পিছনে থাকবে। সবসময় সবকিছু খরণ করে হচ্ছে সামনের দিক। তাহলে গ্যাস তৈরি করবে কোনটা? গ্যাস গ্রন্থি বা এই যে তোমার বায়ুথলির সামনের অংশ, আর পশ্চাৎ অংশ হচ্ছে সেই গ্যাসটা শোষণ করে। এইভাবে আসলে তুমি ধরো, যখন সে চায় যে খুব গভীর থেকে উপরের দিকে উঠবে, তখন সামনের অংশ বেশি গ্যাস প্রোডাকশন করে, তখন ভেতরটা ফুলে উঠে গ্যাস গ্রন্থি, গ্যাস গ্রন্থি বলছি বায়ুথলি, তখন সে আস্তে 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 প্লবতা অনুযায়ী উপরের দিকে চলে যায়। আবার মনে হইতেছে না আমি নিচের দিক নামবো, তখন পিছনের অংশ, পেছনের পশ্চাৎ অংশ, পশ্চাৎ প্রকোষ্ঠ গ্যাস বেশি শোষণ করে। গ্যাস শোষণ করার কারণে আস্তে 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 তার প্লবতার জন্য নিচের দিক নেমে আসে। দ্যাটস ইট, এখান থেকে আর কিছু করার নাই। বায়োথলির কাজ জাস্ট ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, জাস্ট এই শিরোনামগুলো করতে হবে: প্লবতা রক্ষা, অভিযোজন ক্ষমতা, ভাষন্ত। এরপর হচ্ছে শ্বসন, মনে রাখতে হবে। বায়োথলি বললাম প্রতিধ্বনিও সৃষ্টি করতে পারে, শব্দ উৎপাদন, চাপ নিয়ন্ত্রণ। দ্যাটস ইট, এখান থেকে আমাদের আর কিছু লাগবে না। আমরা সরাসরি চলে যাব রুই মাছের প্রজনন বৃত্তান্তের মধ্যে। প্রথম তো একটা কথা আছে প্রজনন তন্ত্র, এখানে একটা কথা মনে রাখতে হবে, রুই মাছের শুক্রাশয় পেরিটোনিয়ামের মাঝে মেসোরকিয়াম, আর ডিম্বাশয় মেসোফেরিয়াম। মেসোফেরিয়াম, জাস্ট এটুকু মনে রাখলে হবে। মেসোরকিয়াম এটা হচ্ছে শুক্রা, এই যে শুক্রা ক আছে সেটা হচ্ছে মেসোরভিয়াম। আর ডিম্বাশয়ের ডটা দেখতে ভয়ের মতো, তাহলে সেটা হচ্ছে মেসোভেরিয়াম। এনাফ, আর কিচ্ছু তোমার এখান থেকে লাগবে না, একদমই লাগবে না, একদমই না, একদমই না। আমরা একটু জীবন চক্রের মধ্যে ঢুকবো। অ্যাকচুয়ালি জীবন চক্রের মধ্যে ঢুকতে হবে এরকম করে আমি তোমাকে বলি, সেটা হচ্ছে একটা ছোট্ট ছক। লেখো রেণুপোনা, ধানীপোনা, আঙ্গুলিপোনা। হুম, সিকোয়েন্সটা মনে রাখবো হচ্ছে রাধুনি দিয়ে। রাধুনি, রাতে রেণু, ধতে ধ্বনি, লাস্টে আঙুলি। দ্য থিং ইজ দ্য থিং ইজ আমাদের এখান থেকে কতটুকু দৈর্ঘ্য কোনাগুলার হয় সেটা মুখস্থ রাখতে হবে। কতটুকু দৈর্ঘ্য কোনাগুলার হয় সেটা আমাদের মুখস্থ রাখতে হবে। আহ এইটা হইতেছে, ধানি পোনারটা হইতেছে 7 থেকে 12, বারবার ভুলে যাই, 12 12 12, 7 থেকে 12 7। রেণু পোনা 7 থেকে 12, ধানি পোনা, ধানি পোনা ঠিক আছে না? ধানি পোনা, হ্যাঁ এই যে ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, না মনে আছে। কাহিনী হচ্ছে রেণু পোনা হচ্ছে লেস দেন 7 মিলিমিটার, এই কথা মনে রাখবা, মিলিমিটার। আর ধানীপোনা হচ্ছে 7 থেকে 12 মিলিমিটার, আর আঙুলিপোনা হচ্ছে 12-র পরে, 12 থেকে 30 মিলিমিটার পর্যন্ত। ঠিক আছে, 30 মিলিমিটার পর্যন্ত, আশা করি মনে থাকবে। 7 মিলিমিটার বা তার আগে হইলে রেণুপোনা, 7 থেকে 12 হইলে ধানীপোনা, 12 থেকে 30 হইলে আঙুলিপোনা। এটা বলে মুখস্থ রাখার জিনিসটা, তুমি সিকোয়েন্স মনে রাখলে অটোমেটিকলি মুখস্থ করতে পারবা। এখন কাহিনী হইতেছে সময়টা কতকাল, রেণুপোনা আমরা বলি 72 ঘন্টা পর্যন্ত, 72 আওয়ার। আর এরপরে 72 মানে 3 দিন, তাহলে 3 দিন থেকে 8 দিন পর্যন্ত সে ধানীপোনা।
এরপরে 9 days to 30 days, 9 days to 30 days পর্যন্ত সে হচ্ছে আঙুলি পোনা হয়ে যায়। 30 দিনের পরে, গ্রেটার দেন 30 দিন, সে হয়ে যায় হচ্ছে, এর পরের অংশটা হইতেছে জাস্ট আর কিছু না, ফ্রুট মাস। ফ্রুট মাস কি জিনিস তুমি আসলে দেখলে চিনতে পারবা যে সেটা একটা মাস, এবং তার প্রজনন ক্ষমতা আছে, তার প্রজনন ক্ষমতা আছে। এখন তুমি জিনিসটা চিন্তা করো সে টু সে, যে একটা ছোট্ট ভ্রূণ, মানুষের ভ্রূণ, সবসময় কি তার লিঙ্গ নির্ধারণ করা যায়? একটা নির্দিষ্ট সময় পর আলট্রাসোনোগ্রাম করে দেখা হয় যে তার লিঙ্গটা আসলে কি। তাহলে এই যে ছকটা করলাম, এই ছক থেকে বললাম প্রশ্ন আসলে করার কথা না, কিন্তু করলে আসলে কিছু করারও নাই। ঠিক আছে, করলে আসলে কিছু করারও নাই। সো এই জিনিসটা আমাদের মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই। আশা করি সুন্দর একটা ছক করে দিছি, সবাই সুন্দর করে মুখস্থ করে করে ফেলবা। দ্যাটস ইট। আচ্ছা, এরপরে পৃষ্ঠা কি আছে? এরপরে পৃষ্ঠা আসলে কিছুই নাই। আমরা জানি রুই মাছের একটা প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র আছে, বলো তো, চ্যাটে লেখো। রুই মাছে হালদা, গুড, 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 হালদা, থ্যাংক ইউ, দ্যাটস এনাফ ফর ইউ। যদি তুমি ভাবো যে হালদা নদী পেরে তুমি মেডিকেলে চান্স পেয়ে গেছো, দ্যাটস এনাফ ফর ইউ। ওকে, দ্যাটস এনাফ ফর টুডে। আর কারো কোনো প্রশ্ন যদি থাকে তাহলে করতে পারো। ভাইয়া, কেম কি? কেম কি বলো? কি বুঝি নাই, তোমার প্রশ্ন বুঝি নাই, তুমি একটু আনমিউট করে বলো। মিস্টার রিদম, অনুশীলনী এনাফ? এই প্রশ্ন উত্তর হ্যাঁ, দিতে আমি বুইড়া হয়ে গেছি ভাই। তুমি জাস্ট সকল বইয়ের প্র্যাকটিস করো, মানে মেইন বই পড়ার পর তুমি অনুশীলনী বারবার করো, বারবার করো। তুমি অনুশীলনী পড়া বাদ দিয়ে তুমি কি পড়বা? রেটিনা গাইড পড়বা, রয়্যাল গাইড পড়বা, ওই যে জয়পুরি মেডি কেমিস্ট্রি পড়বা? ঠিক আছে, একদম মারা খাবা। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আমি আর কি বলতে চাচ্ছিলাম যে ওই কেমিস্ট্রি যেই আগের কোশ্চেন ব্যাংকটা আছে ওইটা তো খালি একদম শুধু অনুশীলনী এমসিকিউ গুলি, আর নতুন যেটা দিছে ওইটার মধ্যে অনুশীলনী এমসিকিউ আর ওই আগে যে প্র্যাকটিস বুকটা ছিল ওইটা কম্বাইন্ড করে দিছে। তা এখন ভাই কম্বাইন ওইটা কি একটা টপিকের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়, তুমি বই পড়লে সেই প্রশ্ন পাবা, ওই প্রশ্নগুলাই দেওয়া আছে। এখন ভাই ওগুলি সহ পড়বো নাকি আগেরটা? আর কি আগেরটা পড়তে পড়তে এমন হয়েছে যে কোশ্চেন দেখলেই অ্যান্সার বাইরে যাওয়া, বা অ্যান্সার দেখলেও কোশ্চেন বুঝা ফেলে যে ভালো কোনটা। তো, এটাই তো চাই, এই জিনিস এটাই তো চাই আমি, এটাই পড়ো। এতদিন ধরে যা পড়ছো সেটাই পড়ো। এতদিন ধরে যেই পানি খাইছো সেই পানি খাও, নতুন পানি খেলে পেট খারাপ করবে। আচ্ছা আচ্ছা ভাই, আর ভাই অর্গানিক না ভাই প্যারা খাইতেছি ভাই, অর্গানিক বই আর কি ঘুষে আনতে পারতেছি না। তো আমি ভাই বই রিডিং কয়েকবারই পড়ছি, এখন যদি ভাই আমি জাস্ট মেডিট্রিক্স পড়া এক্সাম গুলি দেই বা অনুশীলন সলভ করি, হবে, অর্গানিক জাস্ট। হবে, সমস্যা নেই, আচ্ছা ভাই। হবে। টাটা।